আজকে আমাদের ওয়েব ফ্লোর উপরে প্রথম ক্লাস। এর আগে আমরা ক্লাস করছি, বাট সেটা কমন ক্লাস ছিল আমাদের পিসি সেট আপ অ্যান্ড আমাদের ব্রাউজার সেট আপ করার বিষয়ে আমরা একটা ক্লাস করছি অলরেডি, এক্সটেনশন গুগল ড্রাইভ নিয়ে। আজকে ওয়েব ফ্লোর উপরে প্রথম ক্লাস। আজকে আমরা ওয়েব ফ্লোর বেসিক পার্টটা বোঝার চেষ্টা করবো। ওয়েব ফ্লো কি, কিভাবে কাজ করে, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে আমরা স্টার্ট করতে পারি। সো ক্লাসটা বেসিক বাট খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সর্বপ্রথম আমরা একটু বোঝার চেষ্টা করব আসলে ওয়েবফ্লো কি, এটা কি কাজে লাগে, আমরা কেন ওয়েবফ্লো ইউজ করব। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? এবারে ওকে, গ্রেট। আচ্ছা, ওয়েবফ্লো ওয়েবফ্লো কি? ওয়েবফ্লো হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ড করার প্ল্যাটফর্ম। এটার মাধ্যমে কি করা যায়? এটার মাধ্যমে ওয়েবসাইট বিল্ড করা যায়। আচ্ছা, এটাই কি ওয়েবসাইট বিল্ড করার একমাত্র প্ল্যাটফর্ম, বা এটা ছাড়া কি অন্য কোনো প্ল্যাটফর্ম নাই? অবশ্যই আছে, বাট এই প্ল্যাটফর্মের কিছু স্পেশালিটিস আছে। সবসময় আমরা জানি এই প্ল্যাটফর্মটা আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, অন্যান্য প্ল্যাটফর্ম দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, বাট আমরা কেন এই প্ল্যাটফর্মটা ইউজ করবো? কারণ এই প্ল্যাটফর্মটার কিছু স্পেশাল ফিচার অবশ্যই আছে। এই ফিচারগুলো কি আমরা একটু দেখার চেষ্টা করি তাদের ওয়েবসাইট থেকে। ইওর সাইট শুড ডু মোর দ্যান গুড ডু। সো ইওর সাইট শুড ডু, আপনার সাইট কি কেমন হওয়া উচিত? মোর দ্যান লুক গুড। জাস্ট খালি দেখতে ভালো হইলেই হবে না, ওয়েবসাইটটা আসলেও আর কিছু গুণ থাকা দরকার আছে। আচ্ছা, কি কি গুণ থাকার দরকার আছে? সো এটা পিক্সেল পারফেক্ট সাইট তৈরি করার জন্য খুব ভালো। ওকে, আমরা বুঝতে পারলাম। সো অনেক বড় বড় কোম্পানি আছে যারা ওয়েবফ্লো ইউজ করতেছে তাদের ওয়েবসাইট বা তাদের ল্যান্ডিং পেজ ইউজ ডিজাইন করার জন্য। সো আমরা এখানে দেখতে পারলাম। সো ম্যানেজ কন্টেন্ট ভিজুয়ালি অ্যান্ড পাবলিশ এনিওয়্যার। তো আমার কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে এইভাবে করতে হবে, ওইটা হতে হবে, এখানে আটকানো আছে, ওইখানে আটকানো আছে। আমি আমার যেভাবে ইচ্ছা ওইভাবে আমি ডিজাইনকে ম্যানেজ করতে পারি, ওইভাবে আমি কন্টেন্টকে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। ফ্লোতে এআই ইন্ট্রোডিউস হচ্ছে, অলদো এটা অনেক নতুন, বাট ইন্ট্রোডিউস হচ্ছে, যেটা দিয়ে অনেক কিছুই আপনি চাইলে করতে পারবেন। ওকে, আমরা আস্তে আস্তে যাবো ওইদিকে। স্টাইল কন্টেন্ট আমরা অটোমেটিক জেনারেট করতে পারবো, টেক্সট অটো জেনারেট করতে পারবো আমরা এআই ইউজ করে। রিয়েল বিজনেস রেজাল্ট, বিজনেসের যে রেজাল্ট গুলা। ওকে, সো এইখানে বিভিন্ন কাগজে কলমে অনেক কিছু লেখা আছে। আমরা আজকে শুধুমাত্র কাগজে কলমে লেখা দেখেই সবকিছু বুঝবো এরকম না, আমরা সরাসরি আজকে ইউজ করার চেষ্টা করব। ওয়েবফ্লোতে আপনি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি জাস্ট ওয়েবফ্লোতে সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেই প্র্যাকটিস করতে পারেন আপনি। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাকে ওয়েবসাইট তৈরি করার অপশন তারা দিয়ে দিবে। কিভাবে শুরু করব? আমি এখান থেকে স্টার্ট বিল্ডিং অথবা এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করলেই হবে। করার পরে এইখানে আমি আমার যেই ইমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট, ওইটা দিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। যেহেতু তো আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। কন্টিনিউ, আমাকে বলবো একটা পাসওয়ার্ড দিতে। তো আমি এখান থেকে চাইলে আমার মতো একটা পাসওয়ার্ড আমি টাইপ করে দিয়ে দিতে পারি।
আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পরই আমাকে যে জিনিসটা বলবে সেটা হচ্ছে যে আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এখন আমার কিছু নাম বা কিছু ছোট্ট একটা সিম্পল স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা আপনাদের নাম দিয়ে দিতে পারেন। আচ্ছা, আপনি কিসের জন্য ওয়েবসাইটটা তৈরি করতেছেন? ক্লায়েন্টের জন্য, নিজের জন্য, কোম্পানির জন্য? মানে নিজের কোম্পানি। আমরা আসলে ওয়েবসাইট গুলো করবো ক্লায়েন্টের জন্য অ্যাজ এ ফ্রিল্যান্সার। সো আমরা এখান থেকে জাস্ট ক্লায়েন্টস অ্যাজ এ ফ্রিল্যান্সার এটা চুজ করে দিব। ঠিক আছে, আপনি নিজের ব্যক্তিগত পোর্টফোলিও ওয়েবসাইট করতে চান সেখানে এটা চুজ করতে পারেন। বা আপনি যেটাই চুজ করেন এটা যে খুব একটা ইফেক্ট পড়বে এরকম কোনো কিছু না, এটা জাস্ট হচ্ছে একটা বেসিক সার্ভে। সো এখানে বলতেছে ক্লায়েন্টের জন্য, সো আপনি কি ফ্রিল্যান্সার নাকি আপনি এজেন্সির হয়ে কাজ করেন, এরকম আপনি দিয়ে দিবেন। তারপর বলতেছে আজকে আপনি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করবেন, বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, পোর্টফোলিও, ব্লগ, আদার্স। তো আমি দিয়ে দিলাম বিজনেস ওয়েবসাইট। আচ্ছা, সব ঠিকঠাক থাকলে আমাকে এই অপশনে নিয়ে আসবে, সেখানে বলবে চুজ এ লেআউট। সো আমি একটা একদম খালি লেআউট নিতে পারি, আমি চাইলে একটা রেডিমেড লেআউট নিতে পারি, আমি চাইলে টিউটোরিয়াল দেখে কাজ শিখে দেন কাজ করতে পারি। আপনি এখানে ক্লিক করেন, তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে তাদের কিছু টিউটোরিয়াল আছে, ওগুলোর অ্যাক্সেস আপনাকে দিবে। আপনি চাইলে অলরেডি রেডিমেড যে টেমপ্লেটগুলো আছে এগুলো ইউজ করতে পারেন, অথবা ব্ল্যাঙ্ক নিতে পারেন। আমরা ব্ল্যাঙ্ক নিব নিজেরা শেখার জন্য। আচ্ছা, এই পয়েন্টে সে আমাকে বলতেছে যে ওয়েবসাইটের নামটা কি হবে। তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারি, আমি দিয়ে দিচ্ছি এখানে। আপনারা আপনাদের মতো যেই কাজে করতেছেন বা ওয়েবসাইটের নাম যেটা হবে বা যে কোম্পানির জন্য ওয়েবসাইট করতেছেন এরকম নাম দিতে পারেন। আপাতত র্যান্ডম নাম দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। ক্রিয়েট সাইট। আচ্ছা, এখন যেটা লোড হচ্ছে এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনার, ওয়েব ফ্লোর। এটা হচ্ছে ডিজাইনার অপশন বলে এটাকে, যেখান থেকে আপনি ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারেন। এই যে চলে আসছে। সো এটা হচ্ছে ডিজাইনার অপশন, যেখান থেকে আসলে ওয়েবসাইটটা ডিজাইন করা যায়। আচ্ছা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের মধ্যে কি কন্টেন্ট আছে বর্তমানে। এই পাশে আমি দেখতে পাচ্ছি এই কন্টেন্টের লিস্টটা। আমাদের বর্তমানে শুধুমাত্র বডিটা একটা আছে অ্যান্ড পুরো ব্ল্যাঙ্ক একটা পেজ আছে। And এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি চাইলে যেটা নিচে চাই কন্টেন্ট, এরকম কন্টেন্ট নিতে পারি। কেমন? দেখেন, আমি যদি প্লাস আইকনে ক্লিক করি আমাকে এখানে অনেকগুলো অপশন দিয়ে দিচ্ছে। আমি একটা সেকশন নিতে পারি, আমি একটা কন্টেইনার নিতে পারি, আমি কুইক স্ট্যাক নিতে পারি, ভি ফ্লেক্স, এইচ ফ্লেক্স, বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা এখান থেকে নিতে পারি। আমরা চাইলে একটা হেডিং নিতে পারি, আমরা একটা প্যারাগ্রাফ নিতে পারি। ঠিক আছে, এগুলো আমরা একটু ট্রাই করব। So, সর্বপ্রথম কাজ শুরু করার জন্য যেই জিনিসটা নিতে হয় সেটা হচ্ছে সেকশন। সেকশনটা টেনে নিয়ে বডির মধ্যে ছেড়ে দিলাম, চলে আসলো। এইখানে দেখাচ্ছে বডির ভিতরে একটা সেকশন চলে আসছে। সিমিলারলি আমি যদি আবার এখানে যাই, আমি কি করতে পারি দেখেন, একটা ওয়েবসাইট সবসময় খেয়াল রাখবেন যে একটা ওয়েবসাইট কখনো কি হয় না একদম গায়ে গায়ে লাগানো হয় না, এই দিক থেকে দেখবেন কিছুটা জায়গা ছেঁড়া থাকে, এই যেরকম কিছুটা জায়গা ছাড়া থাকে। এই পাশেও সেম। এই যে জায়গাটা বা এই যে মাঝখানের যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্টের মাঝখানের জায়গাটাকে বলা হচ্ছে কন্টেইনার। ভিতরগুলোর মধ্যে কন্টেন্ট থাকে, এর বাইরে হয়তো বা ব্যাকগ্রাউন্ড ইমেজ যায়, বাট কোনো কন্টেন্ট যায় না, কোনো লেখা যায় না। সো এটা আমরা কিভাবে করব, আমরা যে সেকশনের ভিতরে এখান থেকে গিয়ে একটা কন্টেইনার নিয়ে নিব, জাস্ট টেনে নিয়ে এই সেকশনের ভিতরে নিয়ে ছেড়ে দিব। চলে আসলো কন্টেইনার।
আচ্ছা, এখন ওই কন্টেইনারটার কাজ কি? কন্টেইনারটার কাজ হচ্ছে দুই পাশ থেকে জায়গা তৈরি করা। এই জায়গাটা কতটুকু হবে, বড় হবে কি ছোট হবে, এটাও কন্ট্রোল করা পসিবল। কেমন? আমরা যদি কন্টেইনারটাকে ধরি, যেমন এখন কন্টেইনারটা ধরা আছে, এইখানে যে লিখাও আছে, এই যে এইখানে, এখন আমি যা স্টাইল করবো এটা কন্টেইনারের মধ্যে পাবে। এইখানে একটা অপশন আছে ম্যাক্স উইথ, এখানে একটা পিক্সেল দেওয়া আছে। ঠিক আছে, একটু ওয়েট করবো। আচ্ছা, সরি, যে পয়েন্টে ছিলাম আমরা, সো এই যেখানে ম্যাক্স উইথ থেকে আমরা আমাদের মতো করে জায়গাটা সেট করে দিতে পারি। যেমন ধরেন আমি যদি এখন একটা হেডলাইন নেই, এইখান থেকে জাস্ট নিয়ে এটার ভেতরে নিয়ে ছেড়ে দিলাম, হেডলাইন চলে আসলো। তো আমি যদি এখন আমার ওয়েবসাইটটা দেখি, এই যে এখানে ক্লিক করে দেখেন, এই পাশ থেকে কিন্তু, আচ্ছা এটা অডিট দিয়ে দেন, এই পাশ থেকে কিন্তু এতটুকু জায়গা সে ছেড়ে দিছে। কেন সে ছেড়ে দিছে? এই কন্টেইনারটার কারণে। আমি যদি কন্টেইনারটার জায়গাটা বাড়াই দিই, যেমন এখানে 940 আছে ম্যাক্স উইথ, আমি দিয়ে দিলাম 1200, এন্টার। এইবার যদি আমি দেখি, দেখেন এবার কিন্তু সে অল্প একটু জায়গা ছেড়ে দিছে, 1200 পিক্সেল জায়গা সে হচ্ছে কন্টেন্টের জন্য রাখছে। এই ব্যাপারটা কি বুঝছি? একদম সিম্পল ব্যাপার, জাস্ট হচ্ছে আমরা এগুলো বোঝার চেষ্টা করতেছি। ওকে। আচ্ছা, এখন তো আমরা কি করব? আমরা এখানে তো আমি জানি না যে কোন স্ক্রিন কতটুকু জায়গা আছে। যদি একটা ছোট স্ক্রিন থেকে কেউ ভিজিট করে, তারটা দেখতে একরকম হবে, কেউ যদি একটু বড় স্ক্রিন থেকে ভিজিট করে তারটা দেখতে একরকম হবে, তাই না? এখন আমরা এই ক্ষেত্রে কি করব, যাতে যেই স্ক্রিন থেকে ভিজিট করতেছে ওই স্ক্রিন অনুযায়ী জায়গাটা ছাড়ে, এটাও আমরা ডিসাইড করতে পারি। সেটা কিভাবে করব? আমরা স্ক্রিনের কত পার্সেন্ট জায়গা নিতে চাচ্ছি, আমরা একটা স্ক্রিনের কত পার্সেন্ট জায়গা নিতে চাচ্ছি, এটা আমরা ডিসাইড করব শুরুতে। লেটসে আমি নিতে যাচ্ছি স্ক্রিনে 90% জায়গায় নিয়ে নিতে যাচ্ছি, দুই পাশে 5 5 10% জায়গা সে ছেড়ে দিবে। এই দুই পাশের যে ভিউটা, এটাকে বলা হচ্ছে ভি ডব্লিউ, ভিউ পোর্ট উইথ। উইথটা তো আমরা বুঝি, তাই না? এই যে পাশাপাশি যে জায়গাটা, যেমন এইখানে এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া, আর এইটুকু হচ্ছে কন্টেনারের বাইরে আছে, তাই না? আর এই যে কন্টেন্টের যে এরিয়াটা, এই এরিয়াটা কত আছে পুরো স্ক্রিনের? হয়তো বা 90% বা 80% জায়গা জুড়ে কিন্তু এটা আছে। So, এইটাই আমরা কি করতে পারি এখন, এইখান থেকে আমরা ওইভাবে নিতে পারি। কিভাবে? আমরা এইখান থেকে যে পিক্সেল, এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করব ভি ডব্লিউ, এইখানে আমি দিয়ে দিব কত, লেটস সে 80 VW দিয়ে এন্টার করলাম আমি। এখন যদি আমি দেখি, এই যে দেখেন, স্ক্রিন যত বড় হবে স্ক্রিনের উপর ডিপেন্ড করে সে জায়গাটা নিবে।
ঠিক আছে, স্ক্রিন ছোট হইলে সে ওই স্ক্রিনের যতটুকু ওই অনুযায়ী সে 80 জায়গা নিবে, 80% জায়গা নিবে। স্ক্রিন যদি বড় হয় ওই বড় স্ক্রিন অনুযায়ী সে 80% জায়গা নিবে। এই ব্যাপারটা কি বুঝছি নাকি কোনো কনফিউশন আছে? সবাই বলতে হবে, কারো কনফিউশন থাকলে আক্স করতে পারেন। মাত্র দুইজন মানুষ হচ্ছে অ্যানসার করছেন যে আপনার ক্লিয়ার। ধরেন এই ব্যাপারটা আমরা শুরু থেকে আরো একবার করি। সাম সেকশনটা ধরে এখান থেকে ফেলে দিব এখন। আমরা এই সেকশনটা ধরে এখান থেকে ফেলে দিই। সো এটা কিভাবে করব? জাস্ট এখানে যাব, রিলোড দিয়ে নিই। এটা কেটে দিই, এই যে এটা আসলে এখান থেকে just কেটে দিব। আচ্ছা, so এখান থেকে যে সেকশন নিব, সেকশন নেওয়ার পরপরই যে কাজটা সেটা হচ্ছে কন্টেইনার নিব। অ্যান্ড এই কন্টেইনারটার একটা সাইজ দিয়ে দিব কেমন। এখান থেকে আমার যতটুকু স্ক্রিনের যতটুকু জায়গা সে নিতে যাচ্ছি আমি সেটা বসাবো। তো এখানে স্ক্রিনের আমি নিতে যাচ্ছি ধরেন 80% স্ক্রিনের। আপনি বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। আমি 80% নিলাম। 80 সিলেক্ট করে এখান থেকে আমি সিলেক্ট করে দিব VW। নিয়ে নিল। এরপরে আমি চাচ্ছি একটা হেডলাইন থাকবে, তো এই যে এখান থেকে হেডিং নিয়ে নিলাম। এখন এই হেডিংটা কিভাবে আমি ইউজ করব? আমি চাইলে এখান থেকে টেক্সট চেঞ্জ করতে পারি, অথবা আমি এখানে ডবল ক্লিক করে এখান থেকেও চেঞ্জ করতে পারি। দুইখান থেকে আমি চেঞ্জ করতে পারি। আচ্ছা, এখন একটা হেডিং যখন আমি এখানে আমার মতো যা লিখতে চাই আমি লিখলাম, লেখার পর পর যেই কাজটা আমি করতে পারবো সেটা হচ্ছে স্টাইল করতে পারবো। কোথায় থেকে? এই যে এখান থেকে। এইখান থেকে আমি কি করতে পারবো? স্টাইল করতে পারবো। কেমন স্টাইল? এখানে দেখেন উইথ আছে, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। টেক্সট যখনই নিব, টেক্সটের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে টাইপোগ্রাফি। তো আমি টাইপোগ্রাফির মধ্যে এখন ফন্ট দেওয়া আছে এরিয়াল। তো আমরা ফন্ট আলাদা আলাদা ফন্ট দিতে পারি। ধরেন একটা পেঁচানো হাতের ফন্ট দিয়ে দিলাম, দেখতে এরকম হয়ে যাবে। আমি যদি এটা দিই এরকম, এক একটা এক এক রকম কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা হচ্ছে ওয়েট। ওয়েটটা হচ্ছে কিরকম, দেখতে কিরকম ফন্টটা মোটা হবে
তো আমরা যদি এখান থেকে ওয়েটটা বেশি দেই তাহলে বেশি হবে, কম দিই তাহলে কম হবে। যখন আমাদের জন্য এই ফন্টের জন্য শুধুমাত্র 400 যে ফন্টের ওয়েটটা এটা অ্যাভেলেবেল, অন্য কোনোটা অ্যাভেলেবেল নেই। এরকম কিছু আসলে জাস্ট গট ইট এটা ক্লিক করে দিব। এখন যদি অন্য ফন্ট সিলেক্ট করি তাহলে হয়তো বা আমরা এখানে আর কিছু ভেরিয়েন্ট পাইতে পারি। দেখেন এই যে এখানে আরো অনেকগুলো ভেরিয়েন্ট আছে। এটা একদম চিকন, এটা একদম মোটা, এগুলা বোল্ড, লাইট, রেগুলার এরকম। এরপর আছে সাইজ, আমি এটাকে বড়ও করতে পারি, ছোটও করতে পারি। তো এখান থেকে আমি চাইলে এটাকে 50 পিক্সেল দিয়ে দিতে পারি, 52 পিক্সেল দিয়ে দিতে পারি, এরকম। এটা হচ্ছে লাইন হাইট। এখানে যদি এই টেক্সটটা একটা প্যারাগ্রাফের মতন হইতো তাহলে কি হইতো, একটা লাইন থেকে একটা লাইনের যে দূরত্ব এটাকে বলে লাইন হাইট। সো আমরা যখন হচ্ছে একটু বড় টেক্সট নিয়ে কাজ করব তখন আমাদের জন্য লাইন হাইটটা কাজে লাগবে। এরপর আছে টেক্সটের কালার। সো টেক্সটের কালার আমি এখানে যদি সিলেক্ট করি, আমি চাইলে এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারবো, বা কালার কোড থাকলে এখানে পেস্ট করতে পারবো। আচ্ছা, সো এটা গেলো হচ্ছে কালার। তারপর আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে কোন পাশ থেকে লেখা আছে, যেমন এটা লেখা আছে কোথায়, লেফট সাইডে। আমি চাইলে মাঝখানে নিয়ে যেতে পারি, আমি চাইলে রাইট সাইডে নিয়ে যেতে পারি, আমি চাইলে ফুল স্ক্রিন জুড়ে নিতে পারি। যখন অনেক টেক্সট হবে তখন এটা কাজে লাগবে। এটা এখন আপাতত এটা বোঝা যাবে না, একটু পরে দেখতেছি। আচ্ছা, আমি চাচ্ছি এই টেক্সটার পরপরই একটা প্যারাগ্রাফ থাকবে। প্যারাগ্রাফ কই পাবো, এখানে গিয়ে আমি নিয়ে নেবো এই যে প্যারাগ্রাফ। সো এটা টেনে নিয়ে এটা নিচ বরাবর নেবে, দেখেন একদম নিচে কাছাকাছি চলে আসলো প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফটা আমি সেম ভাবে এখান থেকে ফন্ট দিতে পারি, এখান থেকে ওয়েট দিতে পারি, এখান থেকে সাইজ দিতে পারি। সো আমি চাইলে কিবোর্ডের আপ অ্যারো ক্লিক করে করেও বাড়াইতে পারি। আচ্ছা, আমি চাইলে এখন লাইন হাইট দেখেন এই যে এইগুলো মনে হচ্ছে না খুব কাছে কাছে, এই লাইনটা থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন এরকম। তো এটাও আমরা চাইলে ফিক্স করতে পারি কিভাবে, এইখান থেকে। তো আমরা এখান থেকে একটু বাড়াই দিই, এই যেটা বেড়ে গেল, হ্যাঁ ফাঁকা ফাঁকা হয়ে গেল। আচ্ছা, তারপর যেটা হচ্ছে কালার, কালারটা নিয়ে একটু আগে আমরা আলোচনা করছি। সেই হচ্ছে কালার গুলো। তারপর কি আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটাও সেম, মাঝখানে নিতে পারি, সাইডে নিতে পারি, আর ফুল স্ক্রিন নিলে হচ্ছে হবে কি দুই পাশে সমানভাবে জায়গা নিয়ে নিবে। এই যে দেখেন এই পাশেও সমান, এই পাশেও সমান। এটা কোথায় দেখছি আমরা, এইটার লাইভ একটা যদি এক্সাম্পল দেখতে চান, নিউজ পেপারে আমরা সবাই দেখছি। তো নিউজ পেপারে দেখবেন সবসময় লেখার অ্যালাইনমেন্ট গুলো এরকম হয়, দুই পাশে সমানভাবে অ্যালাইন করা থাকে। এই যে দেখেন এই পাশেও যেভাবে অ্যালাইন করা, এই পাশেও একইভাবে সমান করে অ্যালাইন করা। ওকে, সো আমাদের যেটা দরকার আমরা ওইভাবে কিন্তু নিয়ে নিতে পারি। এটা হচ্ছে টেক্সটের ব্যবহার, এইভাবে আমরা টেক্সট অ্যাড করতে পারি। টেক্সটের আরো কিছু ভার্সন আছে, যেমন আমি যদি এইখানে যাই, আমরা এখানে দেখতে পারবো টেক্সটের আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে লিঙ্ক টেক্সট। লিঙ্ক টেক্সটটা কি, কোন একটা টেক্সট যেই টেক্সটের মধ্যে হয়তোবা ক্লিক করলে কোনো একটা স্পেসিফিক লিঙ্কে নিয়ে যাবে।
আমি যে লিঙ্ক টেক্সটটা নেই, এগুলো এটা নিচেও নিতে পারি, চাইলে নতুন সেকশন করেও নিতে পারি। তাইলে বলবে এখানে একটা লিঙ্ক দাও, মানে কোথায় যাবে ক্লিক করলে। আমি চাচ্ছি ধরেন ক্লিক করলে চলে যাবে হচ্ছে এই ওয়েবসাইটে। সো ওয়েবসাইটের ইউআরএলটা ক্লিক কপি করলাম। ইউআরএলটা দেখেন কেমন ফরম্যাট হয়, এইচটিটিপিএস হয়, ঠিক আছে, দেন কলন স্ল্যাশ স্ল্যাশ দেন codemanvidy.com এরকম হয়। সো যে কোনো ওয়েবসাইট হইলে এইভাবে এই ফরম্যাটে আপনাকে ইউআরএলটা বসাইতে হবে। আপনি চাইলে নতুন ট্যাবে ওপেন করতে পারেন, আর যদি মনে করেন না ক্লিক করলে এই ট্যাবেই ওপেন হবে, তাহলে এটা রেখে দিবেন। আমি চাচ্ছি নতুন ট্যাবে ওপেন হোক। আচ্ছা, এখন এখানে কি দিব, এখানে আমি ডবল ক্লিক করলাম, সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেল। টেক্সটটা আমি আমার মতো বসাবো। এখানে আমার মতন টেক্সটটা বসাই দিলাম, ভিজিট করবেন বিডি। এখন যদি কেউ এখানে ক্লিক করে, তাহলে সে করবেন বিডি চলে যাবে। এটা বুঝবো কিভাবে, আমরা চাইলে প্রিভিউতে দেখতে পারি এরকম, অথবা আমরা চাইলে লাইভ সাইটটাও দেখতে পারি। লাইভ সাইট কিভাবে দেখতে হয়, যখন আপনি চান এই সাইটটা লাইভ হয়ে যাক, তখন আপনি এখানে পাবলিশে ক্লিক করবেন। এইখানে যেটা সিলেক্ট করা আছে থাকবে, আপনি এখান থেকে পাবলিশ করার চেষ্টা করবেন। বাট এইখানে একটা প্রবলেম হচ্ছে, যখনই পাবলিশ করতে যাবেন তখন সে আপনাকে বলবে যে একটা ইমেল করা হয়েছে, ইমেলটা এখনো কনফার্ম করা হয়নি। এই যে এখানে দেখেন কোথায়, যে ইমেলটা দিয়ে একটু আগে অ্যাকাউন্ট করলেন সেই ইমেলে। এই যে দেখেন, প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, চলে গেলাম কনফার্ম ইউর ইমেল, কনফার্ম হয়ে গেছে। একটু এখানে রিলোড করে দেখি। আচ্ছা, রিলোড করার আগে মাস্ট বি খেয়াল করতে হবে যে আমার কাজগুলো সেভ হয়েছে কিনা। এই যে এটা অটো সেভ হয়, এখানে যদি দেখেন চেকমার্ক দেওয়া আছে তাহলে বুঝবেন সেভ হয়েছে। চেকমার্ক যদি না ওঠে তাহলে বুঝবেন সেভ হয় না, তাহলে কিছুক্ষণ ওয়েট করবেন রিলোড করার আগে। ক্লিক করতেছি। আচ্ছা, সেন্ড করতে হবে আবার, আমার সম্ভবত লেট হয়েছে দেখে এটা দেখাচ্ছে। এই যে চলে আসছে ভেরিফাই ইউর ইমেল, এই যে ভেরিফাই হয়ে গেছে। আচ্ছা, এগুলো এখন কেটে দেই, ভেরিফাই শেষ। এখানে গিয়ে যেহেতু এখানে সবুজ চেকমার্ক আছে, আমি চাইলে এখন এটা রিলোড দিতে পারি। কারণ আমি যদি এখানে পাবলিশ করতে যাই, আমার কিন্তু এখন জাস্ট ভেরিফাই করে এটা পাবলিশ হয়ে যাবে। যে ওই রিলোড দিলে এটা চলে যাবে, এই ওয়ার্নিংটা না গেলেও সমস্যা নেই, আমার সাইট পাবলিশ হয়ে গেছে। এখন আমি সাইটটা দেখবো কিভাবে, এই যেখানে অ্যারো বাটনে ক্লিক করব, যে ইউআরএলটা ওপেন হয় ওইটাই আমার ওয়েবসাইটের ইউআরএল, অ্যান্ড এই ইউআরএলটা যে কাউকে দিলে আমার ওয়েবসাইট সে দেখতে পারবে। এই যে দেখেন। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমরা জাস্ট হচ্ছে এইখানে ক্লিক করতে দেখতে পারি এটা আসলে ফাংশনাল কিনা। এই যে দেখেন চলে আসছে। তো এটা নতুন ট্যাবে ওপেন হয়েছে। এই, আচ্ছা, এরপরে আর কি অপশন আছে, আমরা একটা সেকশন নেই। নিচে আমরা একটা সেকশন নিলাম, সেকশনের পর পর কি নিতে হয় বলুন তো, সেকশনের পর পর কি নিতে হয়? কন্টেনার। কন্টেনার। কন্টেনার, পারফেক্ট। তো কন্টেনার নিবেন, কন্টেনার সাইজ কত দিব? এইটটি দিব, এইটটি কি?
VW। আমরা এখান থেকে কন্টেনারটা ধরবো, এখানে দিয়ে দেবো 80, আর এখানে সিলেক্ট করবো, ক্লিক করে VW। এই যে চলে আসলো। ওকে, এবার নেক্সট কি নিব, নেক্সট নিব হচ্ছে টেক্সট ব্লক। টেক্সট ব্লকটা প্যারাগ্রাফের মতো একটা ব্যাপার, বাট এটা ছোট ছোট টেক্সটের ক্ষেত্রে, এক লাইনের টেক্সট বা দেখা গেল খুব ছোট্ট একটা টেক্সট, এই ধরনের ক্ষেত্রে ইউজ হয়। যেমন আমি যদি টেক্সট ব্লক নিই, ছোট্ট একটা লাইন বা ছোট্ট একটা কিছুর জন্য এটা ইউজ হয়। লেটস সে এই যে এটা, এটা আমরা চাইলে একটা টেক্সট ব্লকে নিতে পারি। তো আমরা এভাবে সিলেক্ট করব পুরোটা, বা আমরা ডাবল ক্লিক করলে একটা ওয়ার্ড সিলেক্ট হবে, ট্রিপল ক্লিক একসাথে করলে পুরো লাইন সিলেক্ট হবে বা পুরো প্যারাগ্রাফ সিলেক্ট হবে। সেটা কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রেও জাস্ট ডাবল ক্লিক করলে একটা ওয়ার্ড সিলেক্ট হয়, ট্রিপল ক্লিক করলে পুরো প্যারাগ্রাফ সিলেক্ট হয় এরকম। ঠিক আছে, তো এটা কিন্তু শেখার বিষয়। এই জিনিসগুলা যত বেশি জানবেন আপনি তত বেশি দ্রুত কাজ করতে পারবেন। আচ্ছা, এইখানে আমি জাস্ট কি করব, ট্রিপল ক্লিক করে মার্ক করে ফেলছি, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম, আমার একটা টেক্সট ব্লক চলে আসলো। টেক্সট ব্লকের উপরে আমি চাচ্ছি একটু গ্যাপ, টেক্সট ব্লকের উপরে যাতে একটু গ্যাপ থাকে। এখন গ্যাপ দেওয়ার জন্য আমরা স্পেসিং ইউজ করতে পারি। স্পেসিং দুই ধরনের হয়, একটা স্পেসিং হয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ, একটা স্পেসিং হয় ব্যাকগ্রাউন্ড ছাড়া। ব্যাকগ্রাউন্ড সহ স্পেসিং যেটা, সেটা হচ্ছে ইনসাইড স্পেসিং, আর ব্যাকগ্রাউন্ড ছাড়া স্পেসিং যেটা, সেটা আউটসাইড স্পেসিং। তো ইনসাইড স্পেসিং যেটা, এটাকে বলে পেডিং, আর আউটসাইড স্পেসিং যেটা, এটাকে বলে মার্জিন। কেমন, দেখেন আমি এটা সিলেক্ট করে আমি যদি স্টাইলে যাই, আমি দেখবো একটু নিচে গেলে আমার জন্য ব্যাকগ্রাউন্ড অপশন আছে। আমরা তো এখানে টাইপোগ্রাফি করতেই পারি, একটু আগে দেখছি। একটু নিচে গেলে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, আমি ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ঠিক আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন আমি চাচ্ছি উপরে একটু স্পেসিং। এখন স্পেসিংটা আমার ব্যাকগ্রাউন্ড সহ হবে নাকি ব্যাকগ্রাউন্ড ছাড়া হবে, এটা ডিসাইড করতে হবে। আমি যদি চাই আমার ব্যাকগ্রাউন্ড সহই একটু স্পেসিং হয়ে যাবে, তাহলে আমরা কি করবো, পেডিং দিব। কোথায়, এই যে উপরে নিচে ডানে বামে সব দিকে আছে। সো আমরা কি করবো, উপরে একটু স্পেসিং দিব, লেটস সে 40 পিক্সেল স্পেসিং দিলাম। আর এটা কি হয়েছে বলুন তো, ব্যাকগ্রাউন্ড সহ হয়েছে নাকি ব্যাকগ্রাউন্ড ছাড়া হয়েছে? আপনারা কথা কম বলেন নাকি? তো একজন দুইজন রেসপন্স করেন আপনারা। আচ্ছা, সো পেডিং যেটা, এই যেটা হচ্ছে পেডিং, ভেতরেরটা যেটা পেডিং হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ হয়। বাট এখানে ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু ভালো দেখা যাচ্ছে না, তাই না? আমরা চাচ্ছিও না ব্যাকগ্রাউন্ড সহ। সো আমরা কি করবো, এখানে গিয়ে যে রিসেট মানে জিরো করে দিলাম। আমরা পেডিং ছাড়া যদি এখন মার্জিন দিতে চাই, তাহলে জাস্ট উপরে দিয়ে দিব। এবার দেখেন স্পেস ঠিকই হয়েছে,
আর এবার ব্যাকগ্রাউন্ড ছাড়া হয়েছে। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছি? জি ভাইয়া। সবাই লিখেন তো, বুঝলে ইয়েস লেখেন, না বুঝলে নো লেখেন, দেখি কি অবস্থা আপনাদের। আমি আসলে যা দেখাচ্ছি আসলে আপনারা বুঝতেছেন কিনা। না ভাইয়া, বুঝতে পারছি, ক্লিয়ার করে বলছি। Good. বাকিদের কি অবস্থা? ওকে। আচ্ছা, মুক্তাদি একবার সে বলছে মোর, মানে আরেকবার দেখাইতে বলছে, এই তো। চলেন এটা বোঝার চেষ্টা করি একটু। এখন এই যে টেক্সটটা, এই টেক্সটটা চিন্তা করেন। আমি চাচ্ছিলাম কি, আমরা আবার আগের জায়গায় ব্যাক করি। আমরা চাচ্ছি এই টেক্সটটার এইখানে যাতে একটা গ্যাপ হয়, একটা ফাঁকা জায়গা হয়, হ্যাঁ। সো ফাঁকা জায়গাটা আমরা দুই ভাবে দিতে পারি। একটা হচ্ছে ওর ভেতরে একটা স্পেসিং অ্যাড করতে পারি, আর একটা জায়গা হচ্ছে ওর বাইরে একটা স্পেসিং অ্যাড করতে পারি। হ্যাঁ, একজনে সুন্দর করে লিখেও দিয়েছে, দেখেন। পেডিং হচ্ছে ইনার স্পেসিং, মার্জিন হচ্ছে আউটার স্পেসিং। নাইস। এখন দেখেন, এখন আমরা যদি এই টেক্সটটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি চাই যে তার ভেতরের জায়গাটা বেড়ে যাক বা তার ব্যাকগ্রাউন্ড সহ জায়গা বাড়ুক, তাহলে আমরা জাস্ট সিম্পলি কি দিব? আমরা সিম্পলি পেডিং দিব। কোথায়? উপরে, নিচে, ডানে, বামে, যে কোনো জায়গায় দিতে পারি। সো আমরা দিলাম উপরে, যে কোনো একটা সাইজ দিতে পারেন, ধরুন 60 পিক্সেল দিলেন, বা হাতে লিখেও দিতে পারেন এখানে। সে কি করলো? সে জায়গা ঠিকই এইখানে বাড়াইছে, এখানে একটা স্পেস ঠিকই সে তৈরি করছে, বাট সে নিজেই বড় হয়ে গেছে, তার ব্যাকগ্রাউন্ড সহ এখানে একটা স্পেস তৈরি করে ফেলছে। এখন আমরা যদি চাই না, এরকম চাই না, আমরা চাই সে স্পেস তৈরি করবে, বাট সে নিজে যেরকম আছে স্বাভাবিক ওরকমই থাকবে, সে নিজের ভেতরের জায়গা বড় করবে না। তাহলে জাস্ট এখানে ক্লিক করে আমরা মার্জিনে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। এখন ব্যাপারটা ক্লিয়ার? এগুলো নিয়ে তো আরো বিস্তারিত আলোচনা হবে, এখন জাস্ট একটু ধারণা আমরা পাইলাম কিভাবে কাজ করে ব্যাপারটা। অলরাইট, তারপর দেখি টেক্সট নিয়ে আর কি আছে। তারপর টেক্সট নিয়ে যেটা আছে সেটা হচ্ছে ব্লক কোয়াড। এটা কি? এটা হচ্ছে কোন ধরনের উক্তি বা বাণী, এই টাইপের জিনিসপত্র, ঠিক আছে। তো এই যে যে বাণী হয় না এরকম, এই জিনিসগুলো হচ্ছে কোয়াড। সো এগুলো আমরা কি করতে পারি? এখানে জাস্ট রিপ্লেস করে দিতে পারি, এরকম। তো এবার কি হইলো? আচ্ছা, এখানে আমরা একটু স্পেসিং দিই। তো এবার কি করব? আমরা তো ইনসাইড স্পেসিং দিব না, যেমন দেখেন এখানে এরকম লেগে গেছে গায়ে গায়ে, আমরা চাচ্ছি একটু ফাঁকা জায়গা। সো আমি অবশ্যই কি করব, এটা ধরে এবার পেরিং দিব না, এবার দিব মার্জিন, কারণ আমি চাচ্ছি এর বাইরে ফাঁকা জায়গা। এখন যদি আমরা দেখি, এই যে দেখেন, ঠিক আছে, এটা কোয়াড তৈরি হয়ে গেল। তো এটা কি হলো? আহ যদি সহজ করে বলতে চান, মানে কোটেশন বা কোট তৈরি করলাম আমরা, ঠিক আছে। উক্তি বা কোনো কবিতা, বা কারো হয়তো বা খুব পপুলার কোনো একটা কিছু, ঠিক আছে। সো এরকম যদি আপনি কোট করতে চান, আপনি এটা করতে পারেন। সো এটা করার সবচেয়ে ভালো সিস্টেম হচ্ছে এই যে কোটেশন স্টার্ট, কোটেশন ক্লোজ, এরকম। অলরাইট। সো এরপরে যেটা আছে টেক্সটের ক্ষেত্রে, সেটা আমরা দেখি। এরপর যেটা, সেটা হচ্ছে রিচ টেক্সট। রিচ টেক্সটটা হচ্ছে অল ইন ওয়ান টেক্সট, হেডলাইন, ছোট, বড়, প্যারাগ্রাফ, কোয়াড, তারপর হচ্ছে এই কোটেশনের যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারেন, অর্ডার লিস্ট অ্যাড করতে পারেন, টেক্সট লিঙ্ক অ্যাড করতে পারেন। এগুলা যেটা আপনার দরকার ওইটাই আপনি ইউজ করতে পারেন। তো রিস্টেক্সের মধ্যে এ টু জেড সব কিছু। রিস্টেক্স সবচেয়ে ভালো কাজ করে যখন আপনি কোথাও থেকে বা কোনো একটা ডক ফাইল থেকে কোনো কিছু কপি করে নিয়ে আসবেন, লিখা টেক্সট বা কিছু একটা, তখন এটা খুব ভালো কাজ করে। যেমন ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে
এইভাবেই কপি করে নিয়ে যাচ্ছে। তো আপনি এখানে জাস্ট ডবল ক্লিক করে কিছু একটা সিলেক্ট করবেন, কন্ট্রোল দিয়ে এটা মার্ক করে ফেলে দিলেন। কন্ট্রোল দিয়ে যদি পেস্ট করেন, এই যে দেখেন যেভাবে কপি করে নিয়ে আসছেন সবকিছু সহ এখানে পেস্ট হয়ে যাবে। মানে এটা কি মূলত একটা ডক ফাইলের মতন কাজ করে। আপনারা ডকুমেন্টের মধ্যে কাজ করছেন না, একটা ডকুমেন্ট যেভাবে আপনি কপি করে নিয়ে যেভাবে পেস্ট করেন ওইভাবেই পেস্ট হয়। তো এটাও অনেকটা ওই রকমই, রিচ টেক্সটটা একটা ডকুমেন্ট ফাইলের মতন কাজ করে। নাইস ফিচার একটা। হ্যাঁ। অলরাইট, সো এরপর আরেকটা ফিচার আমরা একটু দেখি, সেটা হচ্ছে ইমেজ। আমরা চাইলে এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, যে কোনো জায়গাতে অ্যাড করতে পারি। অ্যান্ড ইমেজটা অ্যাড করার পর এখানে আমাদের একটা অপশন দিবে রিপ্লেস ইমেজ। সেখানে ক্লিক করব, ক্লিক করে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করতে পারি এরকম। এখন এটাকে যে সরাইলে এই যে এখানে ইমেজ সিলেক্ট হয়ে গেছে। এই ইমেজটাকে ছোট বড় যা ইচ্ছা এখান থেকে করতে পারি। ঠিক আছে, এই যে এখান থেকে আপনি উইথ দিতে পারেন এরকম। তো এটাকে বড় ছোট আপনার মতো আপনি করতে পারেন। আপনি চাইলে ডিফারেন্ট ইমেজও ইউজ করতে পারেন রিপ্লেস ইমেজে ক্লিক করে এরকম। সো এইখানে আমাদের কি হলো, আমাদের একটা ধারণা হয়ে গেল কিভাবে কাজ করে। অ্যান্ড যখনই আপনার কাজ হবে মনে হচ্ছে, এই যে এটা সেভ হয় অটো, আপনি যদি এটা ভিউ করাইতে চান, মানুষ যাতে দেখতে পারে এরকম চান, পাবলিশ করবেন। একটু পরপর যখনই কাজ হবে কিছুটা পাবলিশ করবেন। আপনাদের কাজ কি থাকবে? আপনাদের কাজ থাকবে নেক্সট অ্যাসাইনমেন্টটাই হচ্ছে, আপনি একটা ওয়েবফ্লো অ্যাকাউন্ট তৈরি করবেন। ওয়েবফ্লো অ্যাকাউন্ট তৈরি করে আপনি একটা সাইট তৈরি করবেন। কীরকম আপনি সাইট তৈরি করবেন? সেকশন, কন্টেইনার, এই যেখানে 6টা টেক্সট ফিল্ড, টাইপোগ্রাফির টেক্সট ফিল্ড, এগুলাকে এক একটা এক এক স্টাইল করে সুন্দর করে বিভিন্ন ধরনের টেক্সট সাজায় আপনি একটা সেকশন তৈরি করবেন। এক একটা, যেমন হেডিং 2-3 বার ইউজ করবেন, প্যারাগ্রাফ 2-3 বার ইউজ করবেন, টেক্সট ব্লক 3-4 বার, যতবার ইচ্ছা আপনি এটা ইউজ করবেন। অ্যান্ড ইমেজ ইউজ করবেন মাঝখানে মাঝখানে ডিজাইনকে সুন্দর করার জন্য। অ্যান্ড এগুলাকে আপনি অর্গানাইজ করার জন্য একটা কিছু ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি ধরেন একটা সেকশন নিলেন। সেকশন সবসময় নিচে নিতে চাইলে বডি সিলেক্ট করবেন, প্লাসে যাবেন, সেকশনের উপরে ক্লিক করবেন, তাহলে সবসময় নিচে চলে আসবে সেকশন। অনেক সময় সেকশন নিচে নেওয়া যায় না, জায়গা থাকে না। দেন নিয়ে নেবেন কি, কন্টেইনার নিলেন। এন্ড এই কন্টেইনারটাকে আপনি যদি দুই পাশে কন্টেন্ট নিতে চান, এই পাশে কিছু কন্টেন্ট, এই পাশে কিছু কন্টেন্ট, ধরে নেন এই পাশে কিছু টেক্সট নিতে চান, এই পাশে ইমেজ নিতে চান, তাহলে কি করবেন, এখানে ক্লিক করে এই কুইক স্ট্যাকটা নিয়ে নেবেন এটার ভিতরে। ঠিক আছে। আরেকটা ব্যাপার, কুইক স্ট্যাকটা নেওয়ার আগে আমরা কন্টেইনারকে সাইজ এখনো দেই নাই। সো কন্টেইনারটা ধরেন এই যেখানে দেখাই যায় সেকশন নিছি, তার ভিতর কন্টেইনার, কন্টেইনার ভিতরে এটা, সো কন্টেইনারটা ধরেন এখান থেকে। এবার এটাকে সাইজ দিয়ে দেন। আমাদের সাইজ যেন কত ইউজ করতেছি আমরা, 80 VW। সো আমরা এখান থেকে 80 দিয়ে দিলাম। একই সাইজ পুরো ওয়েবসাইটে রিপিট করতে হয়, তাহলে পুরো ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, তাহলে কি হলো, দুইটা ভাগ হয়ে গেল। হ্যাঁ, আমরা 80 তো দিলাম। আর এই দুইটা ভাগ কেন হইলো? দুইটা ভাগ কি দিয়ে করছি বলেন তো? এই দুইটা ভাগ কি দিয়ে করছি? এটার নাম কি? কন্টেনারের ভিতরে কি আছে দেখেন, কুইক স্ট্যাক। এক্স্যাক্টলি, যে একজন ধরে ফেলছে। সো কুইক স্ট্যাক দিয়ে কি করতে হয়, যে জায়গা ভাগ করতে হয়। কারণ এই পাশেও কিছু কন্টেন্ট নিতে পারবো, এই পাশেও কন্টেন্ট। সো এই পাশে ধরেন কিছু টেক্সট নেই, একটা হেডলাইন নিলাম, ধরেন হেডলাইনের টেক্সটটা চেঞ্জ করলাম, কোনো একটা ওয়েবসাইট থেকে নিতে পারি টেক্সট। দেন ডিজাইন করলাম সুন্দর করে, সেটাকে টাইপোগ্রাফি ইউজ করে সুন্দর ফন্ট দিলাম অ্যান্ড আদার্স। দেন এটার ভিতরে একটা প্যারাগ্রাফ নিলাম। ঠিক আছে। দেন এটার ভিতরে একটা লিঙ্ক টেক্সট নিলাম। এই পাশে আমি চাচ্ছি ইমেজ নিতে, ধরেন এগুলো সুন্দর করে ডিজাইন করব। এই পাশে চাচ্ছি একটা ইমেজ নিতে, সো এই পাশে ইমেজ নিলাম এরকম। ঠিক আছে, আমি এখানে একটা সাইজ দিয়ে দিই ইমেজের। আপনি 100 দিয়ে পার্সেন্ট দিয়ে দেন, তাইলেও হবে। তাহলে সে পুরো জায়গাটা নিয়ে নেবে। সুন্দর না? দেখেন এই যে সুন্দর হইলো। এরকম করেও আপনি পেজ ডিজাইন করতে পারেন এরকম। সেকশনের ভিতর কন্টেনার, কন্টেনারের ভিতর কুইক স্ট্যাক, এই পাশে কিছু কন্টেন্ট নেবেন, এই পাশে কিছু কন্টেন্ট নেবেন, এভাবে সুন্দর করে
বড় করে একটা পেজ ডিজাইন করবেন, যেখানে এগুলা বিভিন্ন ধরনের এক একটা এক এক ডিজাইন করে সুন্দর সুন্দর করে আপনি ডিজাইন করবেন। কি কি ফিল্ড ইউজ করবেন? সেকশন, কন্টেইনার, কুইক স্ট্যাক। কুইক স্ট্যাক নিয়ে আমি আরো বিস্তারিত ক্লাস নিব, বাট কুইক স্ট্যাকটা ইউজ করবেন যতটুকু পারেন আপনারা, জাস্ট দুইটা জায়গায় জাস্ট নিলেই তো হচ্ছে, আর তো কিছু করতে হচ্ছে না। তারপরে এইখানে যে 6টা টেক্সট ফিল্ড এগুলো ইউজ করবেন, অ্যান্ড ইমেজটা ইউজ করবেন। পারবো? কাজ করে করে পাবলিশ করব। অ্যান্ড এই যে অ্যারো আছে এখানে, এটাতে ক্লিক করে যে ইউআরএলটা আসে, এই ইউআরএলটা আমি অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিব। কোথায়? আমার ক্লাসরুমে। আমার ক্লাসরুমে ক্লাস ওয়ার্কের ভিতরে অ্যাসাইনমেন্টে যাব, যখন মানে যে অ্যাসাইনমেন্টটা দিবে সেখানে গিয়ে এই যে অ্যাড লিঙ্ক, আপনি এই লিঙ্কটা বসায় অ্যাড লিঙ্ক করবেন। লিঙ্কটা অ্যাড হয়ে গেল, টার্ন ইন। টার্ন ইনে ক্লিক করলে আপনার অ্যাসাইনমেন্ট জমা হয়ে গেল। টার্ন ইন কিন্তু মাস্ট করতে হবে, নাহলে অ্যাসাইনমেন্টের মার্কস পাবেন না। এই যে অ্যাসাইনমেন্ট এখন জমা আছে, এখানে অ্যাড আছে বাট জমা হয় নাই, কারণ টার্ন ইন করি নাই। ক্লিয়ার? যখন আক্স করা হয় সবাইকেই কোশ্চেন আক্স করা হয়, বাকির অ্যান্সার করতেছে মানে তারটা অ্যান্সার করতেছে, আপনাকে আপনার ইন্ডিভিজুয়াল অ্যান্সার দিতে হবে। সেটা হা হইতে পারে, না হইতে পারে, জি হইতে পারে, ক্লিয়ার হইতে পারে, যে কোনো কিছু। সো অলওয়েজ এটা ফলো করবেন লাইফ ক্লাসে। আর দেখা যায় কারা একদমই কমেন্ট করেন নাই, কারা কয়টা কমেন্ট করছেন পুরো ক্লাসে। সো এগুলা কিন্তু অ্যাক্টিভিটি মনিটর হয় আপনাদের। অলরাইট, সো কারা কোনো কোয়েশ্চেন? আমি আপনাদের সাথে পরবর্তী 5 মিনিট আছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, কোয়েশ্চেন না থাকলে ক্লাস শেষ, চলে যেতে পারেন। অ্যাসাইনমেন্ট, টপিক, ক্লাস ভিডিও সবকিছু কিছুক্ষণের মধ্যেই ক্লাসরুমে পেয়ে যাবেন।
আই থিঙ্ক কারো কোনো কোয়েশ্চেন নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।